স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রের সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। ২১ শতকের এই প্রান্তে এসে নারীরা আজ সর্বত্র বিচরণ করছেন। বেগম রোকেয়ার সংগ্রামী চেষ্টা, ত্যাগের ফলাফল আজ দৃশ্যমান। বর্তমানে শিক্ষা, কর্মজীবন, সংসার সবকিছুর নেতৃত্বে রয়েছে নারীর অবদান। তবে এই এগিয়ে যাওয়ার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। এসবের পরও সমাজের কিছু মানুষের কটু দৃষ্টি বা কটু কথায় নারী প্রায়শই সমস্যায় পড়ছেন। এই অনুষ্ঠানে আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো কর্মক্ষেত্রে নারী নেতৃত্ব নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে আছেন বুয়েটের ইনস্টিটিউট অফ অ্যাপ্রিশিয়েট টেকনোলজি সহযোগী অধ্যাপক তাহসিনা ফারাহ সনম এবং দি ইনক্যাপের সম্পাদক নাসরিন নাহার জেনেভা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই তাহসিনা ফারাহ সনম আপনার কাছে আসতে চাই। একটা সময়ে আমরা আসলে অনেকেই মনে করতাম যে নারীর ক্যারিয়ার চয়েস খুবই লিমিটেড। এখন এই ভাবনাটার আসলে কতটা পরিবর্তন এসেছে বা কেমন দেখছেন, আপনি কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার মনে হয় বিগত 1-2 দশকে নারীর ক্যারিয়ার চয়েসে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসছে। এখন আমরা আসলে দেখতে পাই যে আমরা যদি একটু দেখি যে শিক্ষাক্ষেত্রে নারীর এখন অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেশি। শিক্ষার হার এখন নারীদের অনেক বেশি, এবং শুধু শিক্ষার হার না, নারীরা এখন পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং, সশস্ত্র বাহিনী, আর্মিতে পড়াশোনা করছে। নারীরা খেলোয়াড় পেশা বেছে নিচ্ছে। আগে একটা আইডিয়া ছিল যে মেয়েরা শুধু শিক্ষিকা হবে, শিক্ষক হবে, শুধু ডাক্তার হবে, অথবা নার্সিং পেশায় যাবে। কিন্তু এখন আর আমার মনে হয় এই ধারণায় আমূল পরিবর্তন এসছে। মেয়েরা এখন ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি এই ধরনের পেশায় এগিয়ে আসছে। তারা সশস্ত্র বাহিনীতে যাচ্ছে, খেলোয়াড় পেশা বেছে নিচ্ছে, মানে যত ধরনের সাংবাদিকতা পেশা বেছে নিচ্ছে। সো চ্যালেঞ্জিং পেশাগুলোকে এখন নারীরা আসলে আর ভয় পাচ্ছে না। এটার একটা কারণ হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে। এখন মেয়েরা আর ঘরে সীমাবদ্ধ থাকবে না। এখন মানুষ এই কনসেপ্টটা অ্যাপ্রিশিয়েট করছে এবং এটা এখন সমাজে মোটামুটি অ্যাপ্রুভড। সো সেই কারণে এখন ক্যারিয়ার চয়েসে একটা বড় পরিবর্তন। এবং আপনি যেই ক্যারিয়ারে আছেন সেটাও কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার। একই সাথে আপনি একজন শিক্ষক এবং সেই সাথে আপনি একজন গবেষকও। এই যে এই গবেষণার যেই লাইনে আপনি আসলেন, আপনার যে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, এটাও তো একটা কঠিন একটা সাবজেক্ট। কেন এই সাবজেক্ট বেছে নিলেন বা কেন এই ক্যারিয়ারে আসলেন? আচ্ছা, আমার ক্ষেত্রেও আসলে একই। আব্বু আম্মুর আসলে একটা ইচ্ছা ছিল ডাক্তার হব, কিন্তু আমাকে সবসময় ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, সায়েন্স, ফিজিক্স এগুলো টানতো। সো আমি আসলে একটা সার্টেন স্টেজ পর, ক্লাস 9-10-এর পর ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে যেহেতু এগুলো অ্যাট্রাক্ট করছে, আমি ইঞ্জিনিয়ারিংই পড়বো। এবং ইঞ্জিনিয়ারিং পড়তে এসেও আমরা দেখেছি যে আমাদের ক্লাসে 180 স্টুডেন্টের মধ্যে মাত্র 25 ফিমেল স্টুডেন্ট ছিল। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং যে আমরা পড়াশোনা করা, একসাথে পিয়ার গ্রুপ স্টাডি করা। সো এই চ্যালেঞ্জগুলোকে আসলে একসময় মনে হতো যে এই বাধাটা অতিক্রম করেই আমাদেরকে আগাতে হবে। এবং এর পরবর্তীতে যখন শিক্ষকতা পেশায় আসলাম, শিক্ষকতায় আসলে টিচিংটা মেইন ফোকাস থাকে, কিন্তু দেখা গেল যে গবেষণাটা কেউ চাইলে করতে পারে, নইলে কিছুটা করলে চলে। কিন্তু আমার তখন মনে হলো যে এই গবেষণাটাও একটা চ্যালেঞ্জ, এবং এখানে অনেক বাধা আছে এবং তার সাথে প্রচুর আনন্দ আছে। সো আমার কাছে মনে হলো আমি যদি সেই আনন্দটা পেতে চাই, আমাকে এই চ্যালেঞ্জটাও গ্রহণ করতে হবে। সো আমি তখন আসলে এক একটা চ্যালেঞ্জ অতিক্রম করে এক একটা রিসার্চ প্রজেক্ট যখন কমপ্লিট করি, তখন চ্যালেঞ্জগুলো ভুলে যাই। এই চ্যালেঞ্জগুলো কিভাবে কাটিয়েছেন সেটা আমরা শুনবো, কিন্তু তার আগে আসতে চাই নাসরিন নাহার জেনেভা আপনার কাছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা করেছেন, এরপরে আপনি MBA করেছেন যতদূর জানি। এরপরে আপনি যতদূর জানি যে টেক্সটাইল শিল্পেও আপনার একটা সরব বিচরণ আছে। এই যে নারী হিসেবে আপনার এত দূর এগিয়ে আসা একটা পুরুষ শাসিত সমাজে, সেইখানেও তো আপনি নিশ্চয়ই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সেই চ্যালেঞ্জগুলো নিয়ে একটু জানতে চাইব। ধন্যবাদ। আসলে নারীর যাত্রাটাই চ্যালেঞ্জিং। প্রত্যেকটা মোমেন্টে, জন্ম থেকে শুরু করে একদম শেষ অবধি কাজের জায়গা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ তো আছেই। আমরা প্রথমেই একদমই পরিবার থেকে যদি বলি যে প্রথমেই আমাদেরকে ছাড়তে চায় না,
একটা মেয়ে শিশুকে আমরা আসলে বলি যে তারা বাবা মার কাছাকাছি থাকবে, তারা পড়াশোনার জন্য বাইরে যেতে পারবেন না, কিন্তু আমি যেটা প্রথমেই আমি আমার পরিবারের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ বলবো, আমার বাবা মা কিন্তু আমি একদমই লালমনিরহাট জেলা, দ্যাট মিনস বাংলাদেশের একদম কর্নার একটা এরিয়া থেকে এসেছি, যেখান থেকে তখনকার সময়ে আমার বাবা মা কিন্তু আমাকে ঢাকাতে পাঠিয়েছেন একা পড়তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি চান্স পেয়েছি। এবং ওনারা কিন্তু তখন ওইটাকে আমার বাধা হয়ে দাঁড়াননি, ওনারা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটা আমি বলবো যে আমার জন্য একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ছিল, যেখান থেকে আমরা আস্তে 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 এই জায়গাটাতে এসেছি। এবং এখানেও আমার কিন্তু ক্যারিয়ারের একটা বাধা ছিল বেশ অনেকটা সময়, যেহেতু আমার বিয়ের পরবর্তী অবস্থানে যখন সন্তান একটা মেয়ে যখন মা হন তখন কিন্তু অনেকটা গ্যাপ পড়ে যায়। এবং এই যে ক্যারিয়ারের গ্যাপটা আমরা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে দেখি, এটা নারীর ক্ষেত্রে, যে ক্যারিয়ারের গ্যাপটা যখন হয়ে যায় তখন এই গ্যাপটা আর পূরণ করতে পারে না। এই জায়গায় আমি একটা জিনিস জানতে চাই, এই যে বলছেন যে বিয়ের পরে সন্তান হয়ে যাওয়ার কারণে আসলে একটা ক্যারিয়ারে একটা বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, এই যে সন্তান নেয়ার ক্ষেত্রে আসলে আমাদের সমাজে নারীর যেই ইচ্ছা যে সন্তান নিব কি নিব না, কিংবা কবে সন্তান নিব, এটার প্রাধান্যটা কি দেওয়া হচ্ছে? প্রাধান্য আসলে এখন তো অনেকটাই পাচ্ছে, আগে ছিল না। এখন কিন্তু দৃশ্যপট চেঞ্জ হচ্ছে, যার ফলে নারী কিন্তু চাইছে যে তার ক্যারিয়ারের সাথে তার পড়াশোনার সময়ের সাথে ম্যাচিং করে, দরকার হলে কারো হয়তো একটু আগে বিয়ে হয়ে যাচ্ছে, তারা কিন্তু চাইছে তাদের সময় অনুযায়ী একটা উপযুক্ত সময়ে সন্তান নিচ্ছে। কিন্তু ওই যে বলছিলাম যে ক্যারিয়ার গ্যাপটা হয়ে গেলে অনেক নারী পিছিয়ে পড়ছে, পরিবার থেকে সাপোর্টটা পাচ্ছে না, কিংবা তার হাজব্যান্ড কিংবা তার শ্বশুরবাড়ির লোকেরা। তখন কিন্তু একটা নারীর চাওয়া পাওয়ার অনেক কিছুই ডিপেন্ড করে তার শ্বশুরবাড়ির চাওয়া পাওয়ার সাথে, ঠিক আছে? তো এই যে ক্যারিয়ার গ্যাপটা, আমি কিন্তু ওই সময়টাতে যখন দেখলাম যে আমার সবাই এগিয়ে গেছে, আমি অনেকটা পিছনে, আমি অলরেডি তখন 6 বছর আমার ক্যারিয়ার গ্যাপ, আমি তখন MBA করেছি, আমি তখন থেমে থাকিনি, আমি একটা বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানিতে কাজ করেছি HR প্রফেশনে। তারপর আমি কিন্তু ব্যবসাতে এসেছি, আমি কাজটা শিখে তারপরে আমার নিজের বিজনেস, এবং আমরা একটা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন নিয়ে কাজ করি, যেখানে বিজনেস ম্যাগাজিনে একজন সম্পাদক নারী, এটাও বোধহয় একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। তবে হ্যাঁ, রাস্তাটা একটু অতটা আসলে মসৃণ নয়, তৈরি করতে হয় একটা নারীকে অনেক বাধার পরেও। এবং আপনার কাছে এই পর্যায়ে আমি জানতে চাইবো যে একজন কর্পোরেট নারী কিভাবে আসলে কর্পোরেট সেক্টরে তার অবস্থানটা শক্তিশালী করবে? দেখেন, একজন নারী হোক আর পুরুষ হোক, কর্পোরেটে কিংবা তাদের কাজের জায়গায় তার অবস্থান শক্তিশালী করতে গেলে তাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে, তার নিজেকে যোগ্য হতে হবে। এবং একজন নারী, আমি নিজেও একজন নারী, আমি নিজেও কর্পোরেটে কাজ করেছি, আমি নিজেও বৈষম্যের শিকার হয়েছি। যখন বৈষম্যের শিকার হয়েছি তখন বুঝতে পেরেছি আসলে নারীকে আরও কতভাবে এগিয়ে যেতে হবে, যে আমাকে যে ওই কর্পোরেটের থেকেই এগোতে হবে তাও নয়। আবার আরেকটা জিনিস কাজ করে, আমি যদি যোগ্য হয়ে উঠি, আমি যখন অনিবার্য হয়ে উঠব, তখন কিন্তু আমাকে কেউ আর ডিপ্রাইভ করতে পারবে না। অতএব তখন বৈষম্যের শিকারগুলো আমি হয়তো বা কমাতে পারবো যদি আমি এগিয়ে যাই। দেখেন, সামাজিক যে বাধাগুলো, সে বাধাগুলো কিন্তু থাকবেই, এটা আমরা খুব দ্রুত যে দূর করতে পারবো তাও না, কিন্তু নারীকে এগিয়ে আসতে হবে এখানে। একদমই তাই। এই পর্যায়ে আমি তাহসিনা ফারাজ সনম আপনার কাছে জানতে চাইবো, এই যে বলছিলেন আসলে জেনেভা, যে একজন নারীকে আসলে তার সংসার কাজ দুই ক্ষেত্রে আসলে সমানভাবে আসলে এগিয়ে যেতে হয়, আপনি কি মনে করেন যে এই বর্তমান সময়ে একজন নারী সংসারে যেভাবে সময় দিচ্ছেন, কর্মক্ষেত্রে একইভাবে তাকে সময় দিতে হচ্ছে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশি সময় দিতে হচ্ছে, পরিবার কি এই বিষয়টা বুঝছে এখন এই মুহূর্তে এসে? আচ্ছা, ধন্যবাদ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমার কাছে মনে হয় এখনকার সময়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে, অ্যাকসেপ্টেন্স বেড়েছে যে মেয়েরা বাইরে কাজ করবে। কিন্তু আমি বলবো যে মেয়েদেরকে বাইরে কাজ করছে, অফিস করছে, সব করছে, কিন্তু এই এক্সপেকটেশনের জায়গা থেকে এখনও পরিবারগুলো সরে আসেনি, যে তারা এখনও এক্সপেক্ট করে যে বাসার প্রতিটা কাজ পারফেক্ট যদি না হয় তাহলে ফলটা একটা মেয়েরই। হ্যাঁ, কিন্তু আপনার যদি একবেলা বাজার করতে মিস হয় বা রান্না করতে মিস হয় বা রান্না শেষ হয়ে গেল আপনি খেয়াল করলেন না, তখন কেউ বলে না যে এটা ছেলেটার মানে ওরও এখানে কিছু ভূমিকা ছিল।
সেই দায়টা মেয়েটার উপরেই আসে, অথচ দুজনই হয়তো একই জব করছে, একই পরিমাণ ইনকাম করছে, একই পরিমাণ কন্ট্রিবিউশন করছে। এবং এর বাইরে মেয়েদের তো আরও কিছু দায়িত্ব থাকে যেগুলো বাই ডিফল্ট এখনও সমাজ ধরে নেয় যে বাচ্চা পড়াবে এটা তো মাই পড়াবে, বাচ্চার খেয়াল রাখতে হবে এটা তো মাই করতে হবে। হয়তো তাকে চাকরি করতে বাধা দিচ্ছে, এই জায়গা থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে, চাকরি করতে দিচ্ছে, কিন্তু একই সাথে এই এক্সপেকটেশনগুলো একদম টু দি পয়েন্ট ফিলফিল করতে হবে। নারী সর্বেসর্বা, নারীকে আসলে সব কাজ করতে হবে। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা আবারও আলোচনা করব। বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় কর্মক্ষেত্রে নারীর নেতৃত্ব। স্টুডিওতে আছেন আমাদের দুজন গেস্ট। শুরুতেই আমি চলে যেতে চাই তাহসিনা ফারাহ সোনম, আপনার কাছে। দীর্ঘদিন ধরেই আসলে আপনি কাজ করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবহার করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর নানা জটিলতা নিরসন নিয়ে। এই গবেষণাটা এখন কোন পর্যায়ে আছে জানতে চাইবো, এবং আসলে আমাদের মতো এই উন্নয়নশীল দেশে নারী গবেষক হিসেবে আসলে যে চ্যালেঞ্জগুলো আপনি ফেস করেছেন সেগুলো কিভাবে কাটিয়েছেন সংক্ষেপে জানতে চাইবো। আচ্ছা, ধন্যবাদ। আসলে এই প্রজেক্টটা এটা একটা আমি ইউনেস্কোর আন্ডারে অর্গানাইজেশন অফ ওমেন সায়েন্টিস্ট ইন ডেভেলপিং ওয়ার্ল্ড, সেখানে 2023 সালে সারা ওয়ার্ল্ডে 25 জন নারী সায়েন্টিস্টকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। সেখানে বাংলাদেশ থেকে আমি এই অ্যাওয়ার্ডটা রিসিভ করি। সো এটা আমার 3 বছরের একটা প্রজেক্ট, আমাদের প্রথম বছরটা শেষ হলো। সো এই কাজে আসলে প্রচুর চ্যালেঞ্জ আছে। প্রথমত আসলে আমাদের দেশে বাবা মারা অটিজম নিয়ে অনেকটাই সচেতন না, বা অনেক দেরিতে বুঝতে পারেন বাচ্চার এই প্রবলেমটা আছে। সো আমার যেহেতু কাজ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করা, যেটার একটা বড় অংশ নির্ভর করে ডেটার উপর। সো আমাদের ডেটা কালেকশন করতে হয় এবং ডেটাটা অটিস্টিক বাচ্চা রিলেটেড। সো আমার এই জায়গায় প্রচুর চ্যালেঞ্জ ছিল যে আমরা কিভাবে এই অটিজম সেন্টারগুলো রিচ করতে পারবো, প্যারেন্টসরা কনসেন্ট দিবে কিনা, স্কুলগুলো কনসেন্ট দিবে কিনা, তারা প্রপারলি মানে রিকগনাইজড কিনা তাদের অটিজমটা। সো অনেক হার্ডেলস ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ একটা একটা করে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি এবং এখন আমাদের প্রাথমিক পর্যায়ে ডেটা কালেকশন শেষ। এর পরবর্তী ধাপ হচ্ছে আমি আমার যে রিসার্চ অ্যালগোরিদমগুলো ইমপ্লিমেন্ট করে এটার একটা ফাইনাল প্রোটোটাইপ ভার্সন ডেভেলপ করব। সো এই কাজ করতে গিয়ে আসলে চ্যালেঞ্জ বহুমুখী। একটা হচ্ছে সোশ্যাল, যে আমি বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছি, সেটা হয়তো উইমেন ফ্রেন্ডলি না, বা মেয়েদের সময়টা হয়তো নিরাপদ না, হয়তো রাতে কাজ করতে হবে। আবার আমাদের রিসার্চের জন্য যে হাই এন্ড ডিভাইসগুলো লাগে, এগুলো অনেক কিছুই দেশে নেই। এখন এই ডিভাইসগুলো কালেক্ট করা, বিদেশের সাথে যোগাযোগ করা, সেখান থেকে এগুলো আনানো, টেন্ডার করা, সো এটা একটা বড় চ্যালেঞ্জ। কিছু কিছু পার্টস পাওয়া যায় ধোলাইখাল, পাটুয়াটুলি, যেখানে মেয়েরা যায়ই না, হ্যাঁ, এবং মেয়েদের জন্য সিকিউর না। সো সেখানে গিয়ে আমাদেরকে ডেটা কালেক্ট করতে হয়। সো এই চ্যালেঞ্জগুলো ছিল, কিন্তু আসলে আমি সবসময় চ্যালেঞ্জ ফেস করতে লাইক করি। আমার স্টুডেন্টরা, আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যারা, তারাও আমাকে অনেক হেল্প করেছে। সো সার্বিকভাবে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে অনেক দূর এসেছি এবং বাকি কাজটুকু সম্পন্ন করব বলে আশা করছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর তাহসিনা আপনাকে। আমি আসতে চাইবো নাসরিন নাহার জেনেভা আপনার কাছে। এই যে কর্মক্ষেত্রে আসলে আমরা সবসময় বলি যে নারীর সম অধিকার আর সমসুযোগ, আপনি কি মনে করছেন যে এই কর্মক্ষেত্রে নারীর সম অধিকার আর সমসুযোগ কতটা নিশ্চিত হচ্ছে? দেখেন, ধন্যবাদ আপনাকে। প্রথমেই হচ্ছে নারী যে একটা মানুষ, এটা আগে ভাবতে হবে, যেটা আমরা আসলে ভাবি না। প্রথমেই ডিভাইড করে দিই একজন নারী একজন পুরুষ, কিন্তু কাজ কিন্তু আমরা সমানভাবেই করছি। একই কাজ করছে একজন নারী একজন পুরুষ। পুরুষকে কিন্তু বলা হচ্ছে না এটা একটা পুরুষ, নারীকে বলা হচ্ছে। প্রথমে যদি আমরা এটা থেকে চেঞ্জ আনতে পারি, তাহলে আমাদের বিষয়গুলো অনেক বেশি মসৃণ হবে বলে আমি মনে করি। তবে কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি যে জায়গাটাতে আমি মনে করি সম অধিকারের জায়গাটাতে, যে নারীর কিছু আলাদা অধিকার আছে। যে অধিকার, একটা নারী যখন মা হন, কর্মজীবী নারী, তখন তার অধিকার হচ্ছে তার সন্তানের একটা সুনিশ্চিত একটা অবস্থান। দ্যাট মিনস হচ্ছে আমি যখন বাসায় আমার বাচ্চাকে রেখে আসছি, আমি কিন্তু একজন মা হিসাবে সেই দায়িত্বটা হয়তো বা
কর্মক্ষেত্রে সঠিকভাবে পালন করতে পারছি না, আমার সন্তান যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায়, কোনো কিছু সমস্যা হয়, আপা অলরেডি বলেছেন যে তখন কিন্তু ওই মার দিকেই পয়েন্ট আউট করা হয় যে এই মা সঠিকভাবে তার দায়িত্ব পালন করেনি। কর্মক্ষেত্রে যদি ডে কেয়ার সেন্টারগুলো ঠিকমতো রাখা হয়, মাতৃত্বকালীন ছুটি ঠিকমতো রাখা হয়, তাহলে এটা নারীর অধিকার। এটা তো একটা পুরুষ চাইলে তার যদি বলে যে আমি সম অধিকার আমরা আসলে কেন বলছি, নারীর অধিকার একজন মানুষ হিসাবে আলাদা, এর জন্য পুরুষের অধিকার একজন মানুষ হিসাবে আলাদা। আমি একজন পুরুষ যেমন মাতৃত্বকালীন ছুটি পাইবে না, সেরকম নারীও হয়তো বা অনেক কিছু পাবে না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো নিশ্চিত করা উচিত। প্রথম যেমন আরও বেতন বৈষম্য, এবং একজন নারীকে আমরা সামাজিকভাবেই কর্মক্ষেত্রে একটু উপরে অবস্থানে দেখতে চাই না। এখানে আমরা প্রমোশন ধরেই নেওয়া হয় যে নারীর তো আসলে একজন পুরুষ সাপোর্ট আছে, সেজন্য হচ্ছে তার বেতনটা একটু কমিয়ে দেওয়া হয়। রাইট। এবং যদিও আমরা সেটাতে আমার পার্সোনাল একদম এক্সপেরিয়েন্স যদি বলি, যখন আমরা একদম এইচওডি যেটা বলি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিংবা আমরা একটু হায়ার পজিশনে যাচ্ছি, তখন কিন্তু যে বেতন বৈষম্য, তখন নারীকে এত টাকা আসলে কখনোই আমরা অফার করি না। আমরা কি করি, তার চেয়ে বরং আমি যখন এইচআরে ছিলাম, আমি দেখা যায় আমারই সেম পদমর্যাদা যাদেরকে হায়ার করছি, তাদের স্যালারি আমার চেয়ে ডাবল। এটা কেন হবে? এটা কিন্তু শুধুমাত্র আমার সিনারিও তা নয়, এটা কিন্তু সার্বজনীন নারীর চরিত্র। এবং এখানে নারীকে আলাদাভাবে ওই যে দেখা হয় যে নারী একটা টিমকে লিড করবে, এটা আমরা নিতে পারি না। এবং এই জন্য আসলে নারীর এই যে সম অধিকার আর সম সুযোগ নিশ্চিত করার জন্য আসলে সব সেক্টরগুলোকে একসাথে কাজ করতে হবে। আপনাদের মানসিকতা পরিবর্তন আনতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ এবং ডিবিসি নিউজকে অনেক ধন্যবাদ। ফেমিকো নিবেদিত আলাপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।